বিশ্বের ক্ষমতাসীন নেতাদের অর্থ কেলেঙ্কারির তথ্য ফাঁসের পর দেশে দেশে তীব্র প্রতিক্রিয়া, কর ফাঁকি দিয়ে অবৈধ অর্থের পাহাড়। ইইউর বিরুদ্ধে শরণার্থী সংকট নিরসনে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ার অভিযোগ এরদোয়ানের, হুমকির মুখে গ্রিস ফেরত অভিবাসীরা। আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ পরিস্থিতি নিরসনে আহ্বান যুক্তরাষ্ট্রের, তুরস্কের বিরুদ্ধে দুদেশের মধ্যে সংঘাত উস্কে দেওয়ার অভিযোগ রাশিয়ার। এবং ইসরায়েল ফিলিস্তিন সংকট নিয়ে আলোচনায় প্রেসিডেন্ট আব্বাসকে নেতানিয়াহুর আমন্ত্রণ, ইসরায়েলি পণ্য বর্জনে ইইউর প্রতি ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর আহ্বান। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি সাজিদ রাজু। দুটি প্রতিষ্ঠান বা ব্যক্তির আন্তর্জাতিক আর্থিক লেনদেন কিংবা সেবা বিনিময়ের নামে বিলিয়ন ডলারের অর্থ পাচার করে আসছেন বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিরা। উন্নত বিশ্বের কয়েকটি দেশের দুর্বল আর্থিক আইনের সুযোগ নিয়ে কর ফাঁকি দিয়ে এই অবৈধ অর্থের পাহাড় গড়েছেন তারা। সম্প্রতি পানামার আইনি প্রতিষ্ঠান মোসেক ফনসেকার ফাঁস হওয়া নথিপত্রে উঠে এসেছে এমন তথ্য। আর এসব দেশের শীর্ষ দেশের তালিকায় প্রথম এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ও পানামা। অর্থনৈতিক দুনিয়ায় এখন তুমুল আলোচনা ও সমালোচনার শীর্ষে রয়েছে পানামার আইনি প্রতিষ্ঠান মোসেক ফনসেকা। সম্প্রতি প্রতিষ্ঠানটির 1,10,00,000 গোপন নথিপত্র ফাঁস হয়ে যাওয়ায় বেরিয়ে এসেছে অর্থ পাচারে জড়িত ধনী ও ক্ষমতাধর ব্যক্তিদের নামধাম। গেল 40 বছর ধরে এই প্রতিষ্ঠানটি তাদের ক্ষমতাধর মক্কেলদের কিভাবে অর্থ পাচারে সহায়তা করেছে এবং নিষেধাজ্ঞা এড়ানোর ও কর ফাঁকি দেওয়ার পথ দেখিয়েছে, সেসব তথ্য পাওয়া যাচ্ছে এইসব নথিতে। বাদ যায়নি রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ভারত ও পাকিস্তানের মতো দেশের বর্তমান ও সাবেক রাষ্ট্রপ্রধানরাও। সব মিলিয়ে বিভিন্ন দেশের 72 জনের নাম রয়েছে এই তালিকায়। রুশ মালিকানাধীন রশিয়া ব্যাংকের মাধ্যমে বিলিয়ন ডলার পাচারের অভিযোগ উঠেছে স্বয়ং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিকেই। ফাঁস হওয়া নথি অনুযায়ী পুতিনের ঘনিষ্ঠজন সের্গেই রোলদুগিনের মালিকানাধীন ইন্টারন্যাশনাল মিডিয়া ওভারসিজ ও সোনাত্তি ওভারসিজের মাধ্যমে ভুয়া শেয়ার হস্তান্তর, জাল পরামর্শক চুক্তি, অবাণিজ্যিক ঋণ ও অবমূল্যায়িত সম্পত্তি কেনার মাধ্যমে অর্থ পাচার করেছেন পুতিন। অন্যদিকে পশ্চিমারা এ ধরনের অর্থ পাচারে ব্যবহার করেছে অফশোর কোম্পানিগুলোকে। আর ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, পানামা, বাহামা, সিসিলিতে থাকা এসব প্রতিষ্ঠানে আন্তর্জাতিক লেনদেন দেখিয়ে কালো টাকা পাচারের অভিযোগ উঠেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্ড গুনলাগসন ও তার স্ত্রীর বিরুদ্ধে। এছাড়াও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো, ইরাকের সাবেক অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আয়াদ আলাউদি, মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক, লিবিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান মুয়াম্মার গাদ্দাফি, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং চীনের ক্ষমতাসীন দলের সাবেক ও বর্তমান অন্তত 8 জনের গোপন সম্পদ থাকার তথ্য ফাঁস করেছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে এসব নথিপত্রের ভিত্তিতে তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, নেদারল্যান্ড, ব্রাজিল, ফ্রান্স ও সুইডেন। এজি মাহমুদ, সময় সংবাদ। এদিকে বিশ্বের ক্ষমতাসীন নেতাদের অর্থ কেলেঙ্কারির চাঞ্চল্যকর তথ্য ফাঁসের পর বিভিন্ন দেশে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে নানা মহল। মোসেক ফনসেকা নামের আইনি প্রতিষ্ঠান থেকে ফাঁস হওয়া প্রায় 40 বছরের এসব নথি পরীক্ষা করে তার কিছু অংশ প্রকাশ করে ওয়াশিংটন ভিত্তিক অনুসন্ধানী সাংবাদিক সংগঠন ICIJ। সংস্থাটি জানায়, নথিতে 200 দেশের 2,14,000 ব্যক্তির টাকা পাচারের তথ্য আছে, যাদের মধ্যে আছেন বিশ্বের 140 জন রাষ্ট্রপ্রধান এবং রাজনীতিক। তারা বিশ্বের 21টি করে কর রেয়াত পাওয়া অঞ্চলে টাকা পাঠিয়ে গড়ে তুলেছেন নাম সর্বস্ব ব্যবসা প্রতিষ্ঠান। পানামা পেপারস নামে খ্যাত হওয়া বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের অর্থ কেলেঙ্কারির চাঞ্চল্যকর তথ্য ফাঁসের পর বিশ্বজুড়ে উঠেছে সমালোচনার ঝড়। আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্ড গুনলাগসন ও তার স্ত্রীর বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের নথি প্রকাশের পর তার পদত্যাগের দাবিতে সোমবার পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ করে অন্তত 10,000 মানুষ। সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা এখানে এসেছি। প্রধানমন্ত্রী অর্থ পাচারের সঙ্গে জড়িত থেকেও আমাদের মিথ্যা কথা বলে আসছে। আমাদের অর্থমন্ত্রীও তাকে সহায়তা করছেন। আমরা প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই। হাজারো মানুষ বিক্ষোভ করলেও আইসল্যান্ডের প্রধানমন্ত্রী কিন্তু সাফ বলে দিলেন, পদত্যাগের কোনো পরিকল্পনাই তার নেই। পদত্যাগের কোনো ইচ্ছে আমার নেই, কারণ আমি নির্দোষ, আমার স্ত্রীও নির্দোষ।
আমরা নিয়মিত কর দিয়ে আসছি, সুতরাং কর ফাঁকির প্রশ্নই আসে না। ইউক্রেনীয় প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো জড়িত আছেন বলে তথ্য উঠে এসেছে নথিতে। তবে এসব তথ্যকে মিথ্যা হিসেবে মন্তব্য করে টুইটারে মন্তব্য করেন পোরোশেঙ্কো। তবে পার্লামেন্টের সদস্যরা বিষয়টি তদন্তে একটি কমিটির আহ্বান করেছেন। বিরোধী দলীয় সংসদ সদস্যরা পোরোশেঙ্কোর অভিশংসনের দাবি জানিয়েছেন। আলোচনার তালিকায় আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। পুতিনের 3 ঘনিষ্ঠ বন্ধু আছেন মোসাক ফনসেকার তালিকায়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জাতীয় নির্বাচনের আগে বিরাজমান স্থিতিশীল পরিস্থিতিকে ঘোলাটে করার উদ্দেশ্যেই পুতিনের দিকে আঙুল তোলা হচ্ছে বলে মন্তব্য করেন। তালিকায় আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের 2 ছেলে ও 1 মেয়ের নামও। তবে তাদের কর ফাঁকি বা অবৈধভাবে অর্থ পাচারের সঙ্গে জড়িত থাকার খবরকে মিথ্যা বলে মন্তব্য করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী পারভেজ রশিদ। তবে নিজেদের সকল কাজকে বৈধ এবং তারা ষড়যন্ত্রের শিকার বলে মন্তব্য করেছেন মোসাকা ফনসেকার পরিচালক রামন ফনসেকা। আমরা 40 বছর ধরে কাজ করছি, গোপনীয়তা রক্ষা করে কাজ করাই আমাদের নীতি। আমরা হ্যাকিং এর শিকার, এর বিরুদ্ধে যাবতীয় ব্যবস্থা নেব আমরা। তবে পানামার প্রেসিডেন্ট জুয়ান কার্লোস ভারেলা বলেছেন তার দেশ এ বিষয়ে তদন্তে সর্বোচ্চ সহায়তা করবে। মোসাক ফনসেকার ওই 1,10,00,000 নথি অজানা সূত্র থেকে জার্মান দৈনিক সুইডয়েচে সানডং এর হাতে আসে। এরপর এসব নথি দেওয়া হয় ICIJ এর কাছে। এই সংস্থাটি বিবিসি, গার্ডিয়ান সহ 78টি দেশের 107টি সংবাদ মাধ্যমকে দেয় নথিগুলো, যেগুলোর সত্যতার পরীক্ষা নিরীক্ষা এখনো চলছে। আফসাতুন্নেসা, সময় সংবাদ। গ্রিস থেকে অভিবাসীদের ফেরত নিলেও সিরীয় শরণার্থী সংকট নিরসনে ইউরোপীয় ইউনিয়ন পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেনি বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। এদিকে প্রথম দফায় যেখানে অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে, সেই দিকিলির মেয়র অভিযোগ করেছেন তাদের ওখানে যে অভিবাসীদের পাঠানো হচ্ছে তা আগে থাকতে তাদেরকে জানায়নি কেন্দ্রীয় সরকার। এই অবস্থায় তারা অভিবাসীদের আশ্রয় ও নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা করতে না পারায় হুমকির মুখে পড়েছে গ্রিস ফেরত অভিবাসীদের জীবন। সোমবার অভিবাসীদের 2টি দল প্রথমবারের মতো গ্রিস থেকে তুরস্কের দিকিলি বন্দরে এসে পৌঁছায়। এর পরপরই 2 দলে আসা মোট 202 জন অভিবাসীকে কড়া নিরাপত্তার মধ্যে দিকিলি বন্দরের একটি জেটিতে নিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা ও নাম নিবন্ধন করা হয়। পরে তাদেরকে বাসে করে নিয়ে যেতে দেখা যায়। তবে কোথায় তাদের নিয়ে যাওয়া হয়েছে সে ব্যাপারে কোনো কিছু জানায়নি কর্তৃপক্ষ। অভিবাসীদের দিকিলিতে নিয়ে আসার পর তাদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা ও নিরাপত্তা নিয়ে সংশয় থাকায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় লোকজনের পাশাপাশি মানবাধিকার কর্মীরা। ইউরোপ থেকে তুরস্কে অভিবাসীদের ফেরত পাঠানোর বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা মানুষের স্বাধীনভাবে চলাচলের পক্ষে। এখানে যে আশ্রয় প্রত্যাশীরা এসেছে, আমরা তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। অভিবাসীদের তুরস্কে ফেরত পাঠানোর সিদ্ধান্ত মোটেও যুক্তিযুক্ত নয়। এসব শরণার্থী তাদের পরিবার হারিয়েছে, ইউরোপ যাওয়ার জন্য তাদের অর্থ সম্পদ খরচ করেছে। এখন তাদের ফেরত পাঠানো অন্যায়। তারা তুরস্কে থাকতে চাইলে শুরুতেই থেকে যেত। অভিবাসীদের যে দিকিলিতে নিয়ে আসা হবে তা স্থানীয় কর্তৃপক্ষকে আগে থেকে জানানো হয়নি বলে অসন্তোষ প্রকাশ করেছেন দিকিলির মেয়র। দিকিলিতে পর্যাপ্ত সুযোগ সুবিধা ও নিরাপত্তার অভাব রয়েছে বলে জানান তিনি। এদিকে ইইউ এর সঙ্গে চুক্তি অনুসারে অভিবাসীদের তুরস্কে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হলেও সিরীয় শরণার্থী সমস্যা সমাধানে ইইউ পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তুরস্ক প্রায় 30 লাখ সিরীয় শরণার্থী গ্রহণ করেছে, কিন্তু ইউরোপের যেসব দেশের মাথাপিছু আয় আমাদের চেয়ে বেশি, তারা কতজন শরণার্থী গ্রহণ করেছে? তারা শরণার্থীদের আটকাতে কাঁটাতারের বেড়া দিয়েছে। আমরা জানি না এজিয়ান সাগরে কত মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু আমরা 10 লাখ অভিবাসীকে এজিয়ান সাগর থেকে উদ্ধার করেছি এবং ভবিষ্যতেও করব। ইইউ তুরস্ক চুক্তি অনুসারে চলতি বছরের মার্চ মাস থেকে গ্রিসে আসা যেসব শরণার্থী নাম নিবন্ধনে ব্যর্থ হবে তাদের তুরস্কে ফেরত পাঠানো হবে। জানা গেছে, নাম নিবন্ধনে ব্যর্থ 4000-এর বেশি অভিবাসীকে তুরস্কে ফেরত পাঠানোর উদ্দেশ্যে লেসবোস ও শিওস দ্বীপে আটকে রাখা হয়েছে। শিরিন আক্তার, সময় সংবাদ। আজারবাইজানের বিরোধপূর্ণ নাগোর্নো কারাবাখ অঞ্চলে তৃতীয় দিনের মতো সংঘাত সহিংসতার পর এবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে আর্মেনিয়া। সোমবারের সংঘর্ষে 4 আর্মেনীয় সেনা নিহত হয়। আর্মেনীয় ও আজারি সেনাদের এই সংঘাত ওই অঞ্চলে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করছে উল্লেখ করে সংকট নিরসনে রাশিয়া সহ মিন্স্ক গ্রুপকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। চলমান এই সংঘাতের পেছনে তুরস্কের উস্কানি রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
সোমবারও আজেরি ও আর্মেনীয় সেনাদের পাল্টাপাল্টি হামলা চলে আজারবাইজানের বিরোধপূর্ণ অঞ্চল নাগোর্নো কারাবাখে। গত রোববার আজারি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একতরফা যুদ্ধবিরতির আহ্বান জানানোর পরও থামেনি সহিংসতা। আর্মেনিয়ার পক্ষ থেকে জানানো হয় সোমবারের সংঘাতে তাদের আরও 4 সেনা নিহত হয়েছে। সহিংসতা বেড়ে যাওয়ায় এবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন আর্মেনীয় প্রেসিডেন্ট। আমরা 1994 সালে সই করা শান্তি চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি। ওই অঞ্চল থেকে সব ধরনের অস্ত্র প্রত্যাহারেরও আহ্বান জানাচ্ছি আমরা। আজারি সেনারা নাগোর্নো কারাবাখে আমাদের জনগণের উপর অতর্কিতে হামলা চালিয়েছে। আমরা চাই ইউরোপীয় নিরাপত্তা সংস্থা বিষয়টি তদন্ত করুক। একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ থাকা আজারবাইজানের নাগোর্নো কারাবাখের দখল নিয়ে দুই দেশের সেনাদের এই সংঘাত বন্ধে আবারও আহ্বান জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, তুরস্কের উচিত সিরিয়া ইরাকের মতো আজারবাইজানের বিরোধপূর্ণ অঞ্চলে যুদ্ধের উস্কানি দেয়া থেকে বিরত থাকা। আমরা এখনো জানি না এই সংঘাতের পেছনে তুরস্কের কতটুকু ইন্ধন রয়েছে বা নাগোর্নো কারাবাখে তারা এখনো তাদের খেলা চালিয়ে যাচ্ছে কিনা। তবে আমি বলবো, তুরস্ক সন্ত্রাসে মদদ দেওয়া বন্ধ করলে তুর্কি জনগণ সহ সবার জন্যই মঙ্গল হবে। আজারবাইজানের আর্মেনীয় খ্রিস্টান অধ্যুষিত অঞ্চলের সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। নাগোর্নো কারাবাখ এলাকায় সংঘর্ষ বন্ধের বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি ওই অঞ্চলে বিবদমান পক্ষগুলোর সঙ্গে আলোচনায় বসতে মিন্স্ক গ্রুপকে তাগিদ দিয়েছেন। এদিকে আজারবাইজান আবারও অভিযোগ করেছে আর্মেনীয় প্রশাসন নাগোর্নো কারাবাখের বিচ্ছিন্নতাবাদীদের মদদ দিচ্ছে। নিজ দেশের নিরাপত্তার স্বার্থেই ওই এলাকায় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। জেনেভায় পরবর্তী সিরিয়া শান্তি আলোচনা 11 এপ্রিল। দেইর এজ জোরে আইএস এর বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ। ইসরায়েল ফিলিস্তিন চলমান সংকট নিয়ে আলোচনার জন্য প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে তেল আবিবে আমন্ত্রণ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মধ্যেই ইসরায়েলি পণ্য বর্জন করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রামি হামাদাল্লাহ। এদিকে তেল আবিব মুখে আলোচনার কথা বললেও অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের 7টি বাড়ি ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার ফিলিস্তিনের কাব্বাতিয়া এলাকায় 3টি বাড়ি গুড়িয়ে দেয় ইসরায়েলি সেনারা। রয়টার্স জানায়, ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর এক সদস্যকে হত্যায় 3 ফিলিস্তিনির জড়িত থাকার অভিযোগে তাদের বাড়িগুলো ধ্বংস করে দেয়া হয়। হঠাৎ করে সেনারা এসে আমাদের ঘর থেকে বের হতে বলল, জানালো আমাদের বসতি ধ্বংস করে দেয়া হবে। ঘরের আসবাবপত্র বাইরে বের করতে না করতেই তারা বাড়িগুলো ধ্বংস করতে শুরু করে। এই অপরাধের বিচার কে করবে? একই দিন পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের সুরিফ ও দুমা গ্রামে আরো 4টি বাড়ি বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেয় ইসরায়েলি সেনারা। এ ঘটনার পরপরই পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত 5 ফিলিস্তিনি আহত হয়। গত অক্টোবর থেকে ফিলিস্তিনিদের সশস্ত্র হামলায় ইসরায়েলি ও বিদেশি নাগরিক সহ 33 জন নিহত হয়েছে। আর নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারায় হত্যাকাণ্ডে জড়িত ও নিরপরাধ ফিলিস্তিনি সহ প্রায় 200। এ অবস্থায় গত সপ্তাহে ইসরায়েলের প্রতি শান্তি আলোচনা শুরুর আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়াই এই সংঘাত বন্ধের একমাত্র পথ। এর প্রতিক্রিয়ায় সোমবার মাহমুদ আব্বাসকে আলোচনার জন্য ইসরায়েল সফরের আহ্বান জানালেন দেশটির প্রধানমন্ত্রী। কিছুদিন আগে ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাস বলেছিলেন, আমি যদি তাকে আমন্ত্রণ জানাই তবে তিনি আলোচনার জন্য ইসরায়েলে আসবেন। আমি এখনই তাকে তেল আবিবে আসার আমন্ত্রণ জানাচ্ছি। এই উপলক্ষে আগামী 1 সপ্তাহের জন্য আমি আমার সব পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিল করলাম। নেতানিয়াহুর এই আমন্ত্রণের পর ফিলিস্তিনি প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, যে কোনো আলোচনা হতে হবে দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে। সেই সঙ্গে অধিকৃত অঞ্চলে ইসরায়েলি বসতি স্থাপন বন্ধেরও আহ্বান জানানো হয়। এদিকে ইউরোপের সব দেশের প্রতি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহ। একই সঙ্গে তিনি অধিকৃত অঞ্চলে উৎপাদিত ইসরায়েলি পণ্য বর্জন করতে ইইউর দেশগুলোর প্রতি আহ্বান জানান। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। সিরিয়ার চলমান সংকট নিরসনে আগামী 11 এপ্রিল জেনেভায় পরবর্তী দফার শান্তি আলোচনা শুরু হবে বলে জানিয়েছে গণমাধ্যম। এর মধ্যেই সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহর দেইর এজ জোরের একটি সামরিক ক্যাম্পে আইএসের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে।
এদিকে পালমিরার পর আইএসের কাছ থেকে সিরিয়ার কেন্দ্রীয় আল কারিয়াতাইন শহর পুনরুদ্ধারের পর এখনও সেখানকার কয়েকটি এলাকায় দুপক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে বলে জানিয়েছে বেসরকারি পর্যবেক্ষণ সংস্থা। প্রায় এক মাসের বেশি সময় ধরে আইএসের সঙ্গে তীব্র লড়াই আর রক্তক্ষয়ী সংঘর্ষের পর রোববার সিরিয়ার কেন্দ্রীয় আল কারিয়াতাইন শহর পুনরুদ্ধার করে দেশটির সরকারি বাহিনী। পালমিরা শহর পুনর্দখলের এক সপ্তাহের মাথায় কেন্দ্রীয় এই শহরটি দখলমুক্ত হলেও মাসব্যাপী সংঘাত আর যুদ্ধে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে আল কারিয়াতাইন। সোমবার অনলাইনে প্রকাশিত এক ছবিতে ভেসে ওঠে শহরের বর্তমান চিত্র। এতে দেখা যায় ক্ষয়ক্ষতির দিক দিয়ে প্রায় অনেকাংশেই পালমিরাকে ছাড়িয়ে গেছে কেন্দ্রীয় এই শহরটি। তবে দখলমুক্ত হলেও এখনও সেখানকার কয়েকটি এলাকায় দুপক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সংস্থাটি আরও জানায় শহরের পূর্বাঞ্চলে এখনও বেশ কিছু আইএস সদস্য অবস্থান করলেও একে একে তারা নিজেদেরকে প্রত্যাহার করে নিচ্ছে। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় একটি অজ্ঞাত এলাকায় আল কায়দার শীর্ষ নেতাদের বৈঠক চলাকালে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় বেশ কয়েকজন আল কায়দা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। ওই বৈঠকে জঙ্গি গোষ্ঠীটির অন্যতম শীর্ষ নেতা আবু ফিরাস আল সুরি উপস্থিত থাকলেও সে নিহত হয়েছে কিনা তা নিশ্চিত করে জানাতে পারেনি মার্কিন কর্তৃপক্ষ। আমরা এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছি না। আবু ফিরাসের নিহতের বিষয়টি আমরা পরীক্ষা করে দেখছি। তবে আমরা এইটুকু বলতে পারি বৈঠকে সে উপস্থিত ছিল এবং সেটা নিশ্চিত হয়েই আমরা সেখানে বিমান হামলা চালিয়েছি। অন্যদিকে আইএসের বিরুদ্ধে সিরিয়ায় আবারও রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। সোমবার দেশটির স্থানীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির পূর্বাঞ্চলীয় দেইর এজজোরের একটি সেনা ক্যাম্পে সম্প্রতি আইএস সদস্যরা বিষাক্ত মাস্টার্ড গ্যাস সহ বিভিন্ন রাসায়নিক গ্যাসের হামলা চালায়। তবে ওইসব হামলায় হতাহতের বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি গণমাধ্যমগুলো। এদিকে সিরিয়ার চলমান সংকট নিরসনে একটি রাজনৈতিক সমাধানের লক্ষ্যে আগামী 11 এপ্রিল থেকে জেনেভায় পরবর্তী দফার শান্তি আলোচনা শুরু হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। মঙ্গলবার সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূতের এক উপদেষ্টা এবং আলোচনায় রাশিয়ার প্রধান মধ্যস্থতাকারীর বরাত দিয়ে এই খবর জানায় তারা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। লেবাননের সিরিয়া সংলগ্ন সীমান্তে আইএস জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে দেশটির সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এই হামলায় কয়েকজন জঙ্গি নিহত হয়েছে বলে জানায় তারা। মঙ্গলবার হিজবুল্লাহ পরিচালিত দ্য ওয়ার মিডিয়ার বরাত দিয়ে ইরানি গণমাধ্যম প্রেস টিভি জানায়, সীমান্তের ওই অঞ্চল থেকে লেবাননে সহিংসতা ছড়াচ্ছে আইএস। সিরীয় সীমান্তবর্তী রাস বালবেক এলাকায় আইএসের কয়েকটি স্থাপনা ধ্বংস করারও দাবি করে সংগঠনটি। সিরীয় সীমান্ত সংলগ্ন লেবাননের আরসাল শহরেও আইএস ও আল নুসরা জঙ্গি গোষ্ঠীর তৎপরতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বলে জানায় গণমাধ্যম। ইরাকের বেশ কয়েকটি স্থানে আত্মঘাতী সিরিজ বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্য সহ অন্তত 62 জন নিহত হয়েছে, আহত হয়েছে 83 জন। দেশটির শিয়া মিলিশিয়া বাহিনী ও সেনাবাহিনীকে লক্ষ্য করে অধিকাংশ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার আনবার প্রদেশের পশ্চিমে আল বাগদাদি শহরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত 26 সেনা সদস্য নিহত হয়েছে। একই দিন বাগদাদের উত্তরাঞ্চলে শিয়া মিলিশিয়াদের গাড়ি ও একটি পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালালে বেসামরিক নাগরিক সহ অন্তত 21 জন নিহত হয়। এছাড়া বসরা ফাল্লুজার কাছে একটি সামরিক ব্যারাক ও তেল আল লাহমের একটি রেস্টুরেন্টেও হামলা চালায় সন্ত্রাসীরা। পরে আমাক নিউজের বরাত দিয়ে আইএস এসব হামলার দায়িত্ব স্বীকার করে। ইরাকের মসুল শহরটি গত 2 বছর ধরে রয়েছে আইএস জঙ্গিদের নিয়ন্ত্রণে। সেখান থেকে জঙ্গিদের হঠাতে দেশটির সেনাবাহিনী কঠোর অবস্থানে গেলে দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় শহরের কয়েক লাখ বাসিন্দা ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ে। এই অবস্থায় প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে শহর ছেড়ে পালাচ্ছেন অসংখ্য নিরীহ মানুষ। মসুলের পার্শ্ববর্তী দেশগুলোতে ভিড় করার সহায় সম্বলহীন সব মানুষ গণমাধ্যমের সামনে তুলে ধরেন তাদের বিভীষিকাময় অভিজ্ঞতার কথা।
ইরাকের মাখমুর শহরে প্রতিনিয়ত ভিড় করছে মসুল থেকে পালিয়ে আসা হাজার হাজার মানুষ। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবার অভাবের পাশাপাশি যে কোনো সময়ে প্রাণনাশের আশঙ্কা। গত 2 বছর ধরে আইএসএ দখলকৃত শহরটির বাস্তবতা এমনই। তাই পালানোকেই মুক্তির একমাত্র পথ হিসেবে দেখছেন এসব মানুষ। টেলিভিশন দেখা সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ ধরা পড়লে তার ঘর পুড়িয়ে দেয়া হতো। এজন্য আমরা জানতেও পারতাম না বিশ্বে কি কি হচ্ছে। মসুলে বিধিনিষেধের কোনো শেষ নেই। সিগারেট খেলে বা দাড়ি কাটলে প্রচন্ড মারধর করা হতো। নারীদের মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হতো, এমনকি চোখও দেখানো যেত না। মসুলবাসী সারাদিন খেটে আয় করেন মাত্র 5000 দিনার বা $4.5, যা দিয়ে খাবার পানির ব্যবস্থা করাও কষ্ট। বয়স্ক অসুস্থ মানুষের চিকিৎসা সেবা এমনকি ওষুধপত্রের কোনো ব্যবস্থা নেই। শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে আগে। জাতিসংঘের তথ্য মতে জঙ্গিরা সামরিক প্রশিক্ষণের নামে শুধু মসুল শহর থেকে 9 শতাধিক শিশুকে অপহরণ করেছে। আইএস ধর্মীয় শিক্ষা দেওয়ার নামে কয়েকটি স্কুল খুললেও আমরা অপহরণের ভয়ে যেতে পারতাম না। আমার বাবা মাও আমাকে সেখানে পাঠাতে ভয় পেতেন। মসুলে বসবাস করার কোনো পরিস্থিতি নাই। যে কোনো সময় বিমান হামলার ভয়, আবার মাটিতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণের আতঙ্ক তো আছেই। জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনের বরাত দিয়ে আল জাজিরা জানায়, গত বছরের শেষ 6 মাসে অন্তত 4000 বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে। তবে এই সংখ্যা আরো বেশি বলে দাবি মানবাধিকার সংস্থাগুলোর। তারা জানায়, আইএস জঙ্গিরা নিজেদের মতাদর্শের বিরোধী কাউকে পেলেই নৃশংসভাবে হত্যা করছে। এই গণহত্যাকে যুদ্ধ অপরাধে শামিল বলে উল্লেখ করে সংস্থাটি। সানজানা চৌধুরী, সময় সংবাদ। আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাল্খ প্রদেশে বিদ্রোহী সংগঠন তালেবানের হামলায় অন্তত 6 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। বাল্খ প্রদেশের দৌলত আবাদ জেলায় জঙ্গি বিরোধী এক অভিযান পরিচালনার সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে তালেবান। হামলায় 6 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হামলার সময় পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধে এক তালেবান নেতা নিহত হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। গত কয়েক মাস ধরে রাজধানী কাবুল সহ আফগানিস্তানের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী ও সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে বেশ কিছু হামলা চালিয়েছে তালেবান। ইয়েমেন যুদ্ধ বন্ধে আলোচনার জন্য হাউথি বিদ্রোহীদের একদল প্রতিনিধি রিয়াদ পৌঁছেছেন বলে জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর। ইয়েমেনে চলমান সহিংসতা নিরসনে রাজনৈতিক সমাধানের লক্ষ্যে তারা গঠনমূলক আলোচনা করেছেন বলেও দাবি করেন তিনি। তবে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এই দাবি প্রত্যাখ্যান করেছেন হাউথিদের রাজনৈতিক কর্মকর্তা মোহাম্মদ আল বুখাইতি। তিনি বলেন, কোনো হাউথি প্রতিনিধি আলোচনার জন্য সৌদি আরব যাননি। গত মাসে হাউথিরা 100 জন ইয়েমেনি বন্দীর বিনিময়ে সৌদি আরবের কাছে 9 জন বন্দী হস্তান্তর করে। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, পাঠানকোটের বিমান ঘাঁটিতে হামলার ঘটনা ভারতের সাজানো নাটক, দাবি পাকিস্তানের। ভিডিও ফুটেজ দেখে এনআইএ কর্মকর্তা তানজিল হত্যার সন্দেহভাজন 2 জন শনাক্ত। রাশিয়ার হুমকি মোকাবেলায় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের ঘোষণা দিয়েছে নেটো। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে এক বৈঠকে এই ঘোষণা দেন সংস্থাটির মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। নেটো ও রাশিয়া যেভাবে একে অপরের প্রতি সামরিক শক্তি প্রদর্শন করে চলছে, তাতে আরেকটি স্নায়ুযুদ্ধের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক ক্ষেপণাস্ত্রের বহরে আরও 40টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যোগ করার ঘোষণা দেন। রাশিয়ার সামরিক খাতে বরাদ্দ বাড়ানোর এই ঘোষণাকে সামরিক হুমকি বলে গণ্য করে নেটো। তাই যে কোনো পরিস্থিতি মোকাবেলায় নিজেদের শক্তি বাড়ানোর কথা জানায় তারা। জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের এই মনোভাবের কথা জানান তিনি। সাক্ষাৎকারে তিনি আরও জানান, জার্মানি, জাপান, ভারত এবং ব্রাজিলকে স্থায়ী সদস্য করার মাধ্যমে তিনি নিরাপত্তা পরিষদকে নতুন করে সাজাতে চান। এছাড়াও আফ্রিকার 2টি দেশও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নির্বাচিত হতে পারে বলে মন্তব্য করেন তিনি। বর্তমানে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন হেলেন ক্লার্ক। ভারতের পাঠানকোটের বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনাটি ভারতের সাজানো নাটক বলে দাবি করেছে পাকিস্তানের যৌথ তদন্তকারী দল জেআইটি।
পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসীর অভিযোগ তুলে বিশ্বের সামনে দেশটির ভাবমূর্তি নষ্ট করতে ভারত মিথ্যা প্রচারণায় নেমেছে বলেও অভিযোগ তাদের। তদন্ত দলের প্রধান জানান, ভারত কোনো প্রমাণ ছাড়াই হামলার দায় পাকিস্তানের ওপর চাপাতে চাইছে। পাকিস্তান থেকে হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়েছে বলে ভারত যে অভিযোগ তুলেছে সে বিষয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করতে সম্প্রতি পাকিস্তানের 5 সদস্যের একটি তদন্ত দল ভারতে যায়। তবে হামলার সঙ্গে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত সংগঠন জয়শ-ই মোহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহারের সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি। কয়েকদিনের মধ্যেই পাক প্রধানমন্ত্রীর কাছে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। এদিকে ভারতের মাটিতে পাকিস্তান তদন্ত দলকে আমন্ত্রণ জানানোয় বিক্ষোভে ফেটে পড়ে সরকার বিরোধীরা। ভারতের সরকারি গোয়েন্দা সংস্থা এনআইএ এর কর্মকর্তা মোহাম্মদ তানজিল হত্যাকাণ্ডের ঘটনায় 2 অজ্ঞাত ব্যক্তি জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। শনিবার রাতে উত্তরপ্রদেশের শাহজপুরে পারিবারিক এক বিয়ের অনুষ্ঠানে যাওয়ার 1 ঘন্টার মাথায় তিনি খুন হন। এই দুই দুর্বৃত্ত তানজিলকে 16 বার গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। তার স্ত্রী ফারজানা গুরুতর আহত হলেও তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে ভাগ্যক্রমে বেঁচে যায় তানজিলের 14 ও 11 বছর বয়সী 2 সন্তান। বিয়ের ভিডিওতে 2 অপরিচিত ব্যক্তিকে শনাক্ত করে ধারণা করা হচ্ছে এই হত্যাকাণ্ডের সঙ্গে তারাই জড়িত। তাদের পরিচয় জানতে বিয়েতে আসা অতিথি ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে এনআইএ ও ইউপি পুলিশের যৌথ বাহিনী। মঙ্গলবারের মধ্যে তাদের পরিচয় জানা না গেলে ছবি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পুলিশ প্রধান বিজয় মিনা। ভারতের আসাম রাজ্যের গোলপাড়ায় বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন একজন পুলিশ সদস্য। এই ঘটনায় 3 পুলিশ সহ আহত হয়েছে 20 বেসামরিক নাগরিক। সোমবার পুলিশ স্টেশনের কাছাকাছি এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য আসামে বিধানসভা নির্বাচনে সোমবার 65টি আসনে ভোট গ্রহণ চলে। তবে গোলপাড়ায় আগামী 11 এপ্রিল ভোট গ্রহণ হবে। ক্ষমতাসীন বিজেপির নির্বাচনী কার্যালয়ের কাছাকাছি একটি ডাস্টবিনে বিস্ফোরিত হয়। বিস্ফোরণটি ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরপ্রদেশে 10 শিখ সন্ন্যাসীকে সাজানো এনকাউন্টারে হত্যার দায়ে ভারতের 47 পুলিশকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে বিচার চলাকালীন মারা গেছে 10 জন। এছাড়া ভুক্তভোগীদের পরিবারকে 14 লাখ টাকা করে ক্ষতিপূরণের আদেশও দেয় ভারতের বিশেষ আদালত। এ রায় ক্ষোভ জানিয়েছে দণ্ডপ্রাপ্তদের স্বজনরা। এর আগে গেল শুক্রবার তাদের দোষী সাব্যস্ত করে রায় দিয়েছিল দেশটির সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন আদালত। গেল 1991 সালে বাস থেকে নামিয়ে ওই 11 সন্ন্যাসীকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য তাদেরকে জঙ্গি বলে চালিয়ে দেওয়ার নাটক সাজানো হয়। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বিমানবন্দরের রানওয়েতে 2টি বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সোমবার রাতে জাকার্তার হালিম পারদানাকুসুমা বিমানবন্দরে এই ঘটনা ঘটে। 2টি বিমানের একটি পাখার সঙ্গে অন্যটির শেষাংশে ধাক্কা লাগলে একটি বিমানের পাখায় আগুন লেগে যায়। এতে সঙ্গে সঙ্গে যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়। এর পরপরই বিমানবন্দরটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। ভিয়েতনামের 2 নাগরিকের শরীরে জিকা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা জানায়, কয়েক হাজার নাগরিকের স্বাস্থ্য পরীক্ষা করে 2 নারীর শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। আক্রান্ত 2 নারী ভিয়েতনামের হো চি মিন শহরে বসবাস করেন। যদিও ওই দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। সেই সঙ্গে তাদের স্বজনদের কারো দেহেও জিকা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি। তবে আক্রান্ত 2 নারীর পরিচয় প্রকাশ করেনি ভিয়েতনামের স্বাস্থ্য মন্ত্রণালয়। চলতি বছরেই মঙ্গোলিয়ায় মারা গেছে 90 লাখ গবাদি পশু। এদের মধ্যে কেবল গেল 1 মাসে খাদ্যাভাব ও
ঠান্ডায় ভেড়া, ছাগল ও গরু সহ 3.5 লাখ গবাদি পশুর মৃত্যু হয়েছে। প্রচণ্ড খরায় ব্যাপক ফসল হানির পর পশুর মৃত্যুতে দেশের 40% কৃষকই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এমন অবস্থায় উদ্বেগ প্রকাশ করে দেশটির পশু সম্পদ রক্ষায় জরুরি ভিত্তিতে $83.5 লাখ আন্তর্জাতিক ত্রাণ সহায়তা চেয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির পূর্ব এশীয় শাখা। মঙ্গোলিয়ার বাসিন্দা সিয়াগমার ও তার কন্যা রিলিয়ামের চেহারা জুড়ে রাজ্যের হতাশা। উদাস মনে দাঁড়িয়ে আছেন গবাদি পশুর মরদেহের স্তূপের পাশে। চলতি শীত মৌসুমের প্রচন্ড ঠান্ডায় 140টি ভেড়া, 200-র মতো ছাগল আর 60টি গরু হারিয়ে একেবারে ভেঙে পড়েছেন 50 বছর বয়সী সিয়াগমার। এমন ভয়ানক প্রাকৃতিক দুর্ভোগ আমার জীবনে কখনো আসেনি। মৌসুমী ঠান্ডায় এর আগেও গবাদি পশুর মড়ক লেগেছিল, তবে এত পশুর প্রাণহানি অভিজ্ঞতা এবারই প্রথম। প্রতিবার পরিস্থিতি সামলে উঠতে পারলেও এবার তা খুবই কঠিন হবে। চোখের সামনে প্রিয় পশুগুলোর এমন মৃত্যুতে এত কষ্ট পেয়েছি যে এর ব্যথা অন্য কাউকে বুঝাতে পারবো না। মঙ্গোলিয়ার জনগোষ্ঠীর জীবনযাত্রার সঙ্গে মিশে আছে পশুপালন। পশুর সঙ্গে গড়ে ওঠা নিবিড় বন্ধুত্বই ভেড়া পালনের ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে প্রাচীনকাল থেকে। সহস্রাব্দ ধরে তা রূপ নিয়েছে মঙ্গোলিয়ানদের প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ড ও জীবনধারায়। কিন্তু প্রকৃতির বিরূপ আচরণে প্রাণীদের সঙ্গে সখ্যতায় গড়ে ওঠা হাজার বছরের জীবন সূত্রে টান পড়েছে এবার। এমনিতেই খরায় পুড়ে গেছে দেশের অধিকাংশ জমির গমের আবাদ। তৃণভূমিতে ঘাসের অভাব ভেড়াসহ গবাদি পশুর খাদ্যের সংকটকে করেছে তীব্রতর। এমন অবস্থায় অবশিষ্ট প্রাণী সম্পদ রক্ষায় প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর জন্য জরুরি ত্রাণ হিসেবে $83.5 লাখ আন্তর্জাতিক আর্থিক সহায়তার আবেদন করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস ও রেড ক্রস সোসাইটির পূর্ব এশীয় শাখা। স্থানীয় বাসিন্দারা গবাদি পশুগুলোকে কেবল সম্পদ হিসেবে বিবেচনা করে এমনটা নয়, এগুলোকে হৃদয় দিয়ে ভালোবাসেন। পশু হারিয়ে এদের দুঃখ আর শোক দেখে আমাদেরও হৃদয় ভেঙে যায়। মানসিকভাবে বিপর্যস্ত পশুপালকদের অর্থ কষ্টে দিনাতিপাত করা অথবা জীবনের তাগিদে শহরের বস্তিগুলোতে আশ্রয় নেওয়া ছাড়া কোনো পথ খোলা নেই। এতদিন ভেড়ার পশমের শাল তৈরি করে যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ছিলেন, পশুর প্রাণহানিতে আদি পেশা ছেড়ে অভিবাসী হতে বাধ্য হচ্ছেন শহর এলাকায়। মঙ্গোলীয়দের কাছে গবাদি পশু থাকা সম্মান, আভিজাত্যের প্রতীক। এগুলো হারিয়ে এখন আমি নিঃস্ব। আমার মর্যাদা তলানিতে ঠেকেছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব অদূর ভবিষ্যতে তাদের পশুপালনের ঐতিহ্য বিলুপ্ত হয়ে যাবার আশঙ্কা তৈরি করেছে। আবার এ পেশা ছাড়তে বাধ্য হয়ে যারা শহরে পাড়ি জমিয়েছেন, ভাগ্য বিড়ম্বনার শিকার হয়েছেন তাদের বেশিরভাগই। উপযুক্ত কর্মসংস্থানের অভাবে অনাহার, অসুস্থতা কিংবা নেশাগ্রস্ত হয়ে মৃত্যু হয়েছে এদের অনেকের। জাহিদুর রহমান, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। বিশ্বের ক্ষমতাসীন নেতাদের অর্থ কেলেঙ্কারির তথ্য ফাঁসের পর দেশে দেশে তীব্র প্রতিক্রিয়া। কর ফাঁকি দিয়ে অবৈধ অর্থের পাহাড়। ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে শরণার্থী সংকট নিরসনে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ার অভিযোগ এরদোয়ানের, হুমকির মুখে গ্রিস ফেরত অভিবাসীরা। আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ পরিস্থিতি নিরসনের আহ্বান যুক্তরাষ্ট্রের। তুরস্কের বিরুদ্ধে দুই দেশের মধ্যে সংঘাত উস্কে দেওয়ার অভিযোগ রাশিয়ার। এবং ইসরায়েল ফিলিস্তিন সংকট নিয়ে আলোচনায় প্রেসিডেন্ট আব্বাসকে নেতানিয়াহুর আমন্ত্রণ। ইসরায়েলি পণ্য বর্জনে ইইউর প্রতি ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর আহ্বান। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।